নমস্কার। এখন বর্তমান গ্রীষ্মের দাবদাহ চলছে, আর কয়েক মাস পর থেকেই বর্ষা শুরু হয়ে যাবে। তো বর্ষা শুরু হলেই আমাদের এই পশ্চিমবঙ্গে সব থেকে বড় প্রকোপ দেখা যায় ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুটা কি, কেন হয়? ডেঙ্গু এক ধরনের মশাঘটিত রোগ, যেটাকে বলা হয় ইডিস মস্কুইটো। সেই ইডিস মস্কুইটো এক ধরনের ভাইরাসের প্রজাতিটা ফ্ল্যাভি ভাইরাস। সেটা যখন কারোর শরীরে সংক্রমণ ঘটায় তখন তার মধ্যে ডেঙ্গু জীবাণু প্রবেশ করে। ডেঙ্গুর 4 ধরনের সেরোটাইপ আছে: ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। এর মধ্যে ডেঙ্গু 2টা হচ্ছে সব থেকে ভয়ানক। এরপরে আসা যাক যে ডেঙ্গু জ্বর কিরকম হয়, বা আমরা কখন হাসপাতালে ভর্তি করব, বা কখন আমরা বাড়িতে থেকেই চিকিৎসা করাবো, বা ডেঙ্গুতে আমাদের কি কি সমস্যা হয়। প্রথমত দেখা যায় ডেঙ্গু ফিভার। ডেঙ্গু হলে যেটা মেন সমস্যা, জ্বর থাকবে, অ্যাটলিস্ট টানা 5 দিনের কাছাকাছি জ্বর থাকবে। এর সঙ্গে শরীর খুব উইক হয়ে পড়বে, এবং তার সাথে মেন সমস্যা গাঁটে গাঁটে ব্যথা আর চোখের সাইডে ব্যথা, রেট্রো অরবাইটাল পেন, চোখের সাইডে ব্যথা। এটা ডেঙ্গুর কিন্তু প্রধান সিমটম। এর সঙ্গে যদি দেখা যায় যে কারোর পেটে ব্যথা হচ্ছে, বারে বারে বমি হচ্ছে, তার কোনো কারণে ঝিমিয়ে পড়ছে, বা কোথাও ফ্লুইড জমছে, শরীরে অ্যাকুমুলেশন হচ্ছে, দেখা গেল যে শরীরের রক্তে হিমাটোক্রিট বলে একটা প্যারামিটার আছে, সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেল, বা প্লেটলেটের পরিমাণ কমে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি করতেই হবে। কারণ এগুলোকে বলা হয় ডেঞ্জার সাইন। হাসপাতালে ভর্তি করার পরে আমাদের প্রধান চিকিৎসা হচ্ছে এখানে স্যালাইন দেওয়া, জল শরীরে দেওয়া। হয় মুখ দিয়ে জল খেতে পারলে তো খুবই ভালো, বা যদি মুখ দিয়ে জল খেতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাস রুটে স্যালাইন দিই। স্যালাইন মেইনলি দেওয়া হয় নর্মাল স্যালাইন বা রিঙ্গার ল্যাকটেট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডেঙ্গু প্রচন্ড রকম খারাপ নিয়ে প্রেজেন্ট করে, সেটাকে বলা হয় সিভিয়ার ডেঙ্গু সিনড্রোম। সেখানে শরীরে দেখা যায় যে দুটো এনজাইম এসজিপিটি, এসজিওটি 1000 ছাড়িয়ে যাবে। শরীর থেকে রক্ত প্রচুর পরিমাণে বেরোতে থাকবে, এবং তার সাথে হচ্ছে একদম পুরোপুরিভাবে শকে চলে যাবে। এই 3টে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আর যদি সামান্য অল্প রক্তপাত হয়, সেটাকে আমরা ওয়ার্নিং সাইনের মধ্যে নিয়ে যাই। এরপরে পেশেন্ট ভর্তি হওয়ার পরে অ্যাকর্ডিং টু তার কতটা শকে আছে কিনা বা শকে নেই, সেই অনুযায়ী তাকে আমরা স্যালাইন চালাই। প্রথম দিকে স্যালাইনের যে পরিমাণটা একটু বাড়িয়ে, যদি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়, তাহলে স্যালাইনের পরিমাণটা প্রতি ঘন্টা হিসাবে আমরা আস্তে আস্তে কমাই করে আমরা চেষ্টা করি স্যালাইনটা যত তাড়াতাড়ি বন্ধ করে, দিন 2-3 মধ্যে বন্ধ করে আস্তে আস্তে যতটা সব মুখ দিয়ে জলটা খাওয়ানো যায়। এই সময়ের মধ্যে ডেঙ্গুর নিয়ে তো ভর্তি, ডেঙ্গু নিয়ে আমরা কখন জল দেব বা স্যালাইনের পরিমাণটা বাড়াবো বা কমাবো, তার উপর ডিপেন্ড করে আমাদের হিমাটোক্রিটের উপরে। হিমাটোক্রিট যদি খুব বেশি বেড়ে যায়, সাধারণত 32 থেকে 38-এর মধ্যে থাকে। যদি দেখা যায় 40-45 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু জলের পরিমাণ দেখা যায় প্রচুর পরিমাণে দেওয়া প্রয়োজন, শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। আর আরেকটা বলা হলো না, যে ডেঙ্গুতে আমরা সব থেকে চিন্তা করি ওয়ার্নিং সাইনের মধ্যে প্লেটলেট কাউন্ট কম। প্লেটলেট কাউন্ট স্বাভাবিকভাবে আমাদের 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ করে থাকে। সেটা যদি 1 লক্ষর তলায় চলে যায়, সেক্ষেত্রে আমরা চিন্তাজনক জায়গাতে যাই। তার মানেই এই নয় যে আমাদের সঙ্গে সঙ্গে প্লেটলেট দিতে হবে। যতক্ষণ না 10,000-এর কাছাকাছি আমাদের প্লেটলেট কাউন্ট আসছে, ততক্ষণ কিন্তু আমরা প্লেটলেট ট্রান্সফিউশন করি না। কারণ ডেঙ্গুতে প্লেটলেট
দিলেও কিন্তু সমস্যা আরো তাড়াতাড়ি ভেঙে যাবে, কারণ ডেঙ্গুর জীবাণু কিন্তু প্লেটলেটের উপরে বা অনুচক্রিকার উপরে আক্রমণটা বেশি পরিমাণে ঘটায়। এখন এটার পরে দেখা যায় যে দিন 5 পর্যন্ত জ্বরটা থাকে, তারপরে জ্বরটা আস্তে আস্তে কমে যায়। তার মানে এই নয় যে জ্বর কমে গেলে খুব ভালো, জ্বর কমে গেলে কিন্তু তখন আস্তে আস্তে এন্ডোথেলিয়াল লিকিং হয়, জলগুলো শরীর থেকে আরো বেশি বেড়ে যাওয়ার চান্স থাকে এবং পেশেন্ট কিন্তু ওই সময় সব থেকে বেশি খারাপ হয়। তারপরে আমরা অ্যাসেস করি যে যদি আরো 2 দিন জ্বর এলো না, পেশেন্টের প্লেটলেট কাউন্ট বেড়ে গেল, তখন আমরা ছেড়ে দেওয়ার প্ল্যান করি। তার আগে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানার জন্য পরীক্ষা করতে হয়। প্রথমত ডেঙ্গু NS1, এবং এটা এলাইজা পদ্ধতিতে করা হয়। এই ডেঙ্গু NS1 প্রথম 5 দিন পর্যন্ত দেখা যায় যে পজিটিভ হতে, 12 ঘন্টার ইনফেকশনের পর থেকেই NS1 পজিটিভ আসতে শুরু করে দেয় এবং 5 দিন পর্যন্ত পজিটিভ থাকে। তারপরে আমরা IgMটা দেখি। IgM যদি এলাইজা পদ্ধতিতে দেখা যায় পজিটিভ ডেঙ্গুর, তাহলে ওটা আমরা 100% কনফার্ম হই যে ওটা ডেঙ্গুই হয়েছে। NS1 এ ডেঙ্গু হতেও পারে, নাও হতে পারে, তবে ডেঙ্গু হওয়ার চান্স আছে, কারণ ডেঙ্গু ছাড়াও আরো 3-4 রকম ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় ডেঙ্গু NS1 পজিটিভ হতে। এই ক্ষেত্রে করণীয় বিরাট কিছু নেই, শুধুমাত্র আমরা কতটা পরিমাণে স্যালাইন দেব সেই অনুযায়ী আমাদের ডিপেন্ড করতে হবে। যদি দেখা যায় হিমাটোক্রিট হঠাৎ করে খুব বেশি পরিমাণে কমে গেল, 25-এর তলায় চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্ত পর্যন্ত দেওয়ার দরকার পড়তে পারে। আর এটা তো বলেছি যে যদি দেখা যায় 10,000-এর কমে প্লেটলেট চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন করতে হবে, কারণ না হলে কিন্তু আমাদের ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ বা মাথায় রক্তক্ষরণ হতে পারে। এরপরে যদি দেখা যায় যে পেশেন্টের দিন 2-এর পরে জ্বর কমে গেল, আর কোনো রকম ভাবে ডেঙ্গুর সিমটম সেভাবে নেই, ওয়ার্নিং সাইন যেগুলো বললাম সেগুলো সব ঠিক হয়ে গেছে, পেশেন্ট ভালোভাবে খেতে পারছে, জল খেতে পারছে, নিজে থেকে সবকিছু খেতে পারছে, তখন আমরা এটাকে ডিসচার্জ ক্রাইটেরিয়া ধরে নিই। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ডিসচার্জ করে দিই। কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। ধরুন ডেঙ্গু সেরোটাইপ 1-এ একটা ভাইরাস ইনফেকশন হলো, আবার 1 বছর পরে দেখা গেল ডেঙ্গু 3-তে হলো, তাহলে কিন্তু এটা অনেক সময় ক্রস রিয়াকশন করে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। ডেঙ্গু 2 ইটসেলফ একাই কিন্তু সব থেকে পরিমাণে প্রাণঘাতী হয়। তা সেই জন্য আমাদের কি করণীয় হচ্ছে, যেখানে আমরা দেখব জমা জল, সেটা কর্পোরেশনকে বা পঞ্চায়েতকে বলা যাতে সেই জল কোনোভাবে জমা জল যেন না থাকে। এবং মশা যদি দেখা যায়, সেক্ষেত্রে আমাদের মশার যে বিভিন্ন রকম রিপেলেন্ট আছে বা মসকুইটো নেট আছে, যেভাবেই হোক মশা যেন শরীরে কামড়াতে না পারে, এইটা যদি আমরা পন্থা নিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের ডেঙ্গুতে মোকাবিলা করা সম্ভব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে। প্রেগনেন্ট মায়েদের যদি ডেঙ্গু হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রাণঘাতী হতে পারে। শুধু তাই নয়, ডেঙ্গুর ভাইরাস প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে পর্যন্ত প্রবেশ করতে পারে, সদ্যজাত শরীরে, সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু মশার কামড় ছাড়াও সদ্যজাত ডেঙ্গু ইনফেকশন হওয়ার নজির আছে। সেক্ষেত্রে আমাদের এইগুলোকে দেখতে হবে, কোনোভাবে যেন মশা জন্মাতে না পারে বা মশা যদি না কামড়াতে পারে, তাহলে আমাদের পক্ষে পরিপূর্ণভাবে ডেঙ্গুর প্রতিকার করা সম্ভব। নমস্কার।